আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সোল আপ সংবাদ শিরোনামগুলো। কিশোরগঞ্জের হাওরে অল ওয়েদার সড়ক উদ্বোধন, পরীক্ষা না হওয়ায় ডিজিটাল পাঠে মনোযোগী হতে প্রধানমন্ত্রীর আহ্বান। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিক্ষোভ অব্যাহত, প্রভাবশালীদের প্রশ্রয়ই অপরাধীরা পার পেয়ে যায় অভিযোগ। ভিসার সময় বাড়লেও সৌদি প্রবাসীদের জটিলতা কমেনি, ইকামার মেয়াদ বাড়াতে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর অর্থ দাবি। কর্ণফুলী টানেল প্রকল্পের প্রামাণ্যচিত্র নির্মাণে চ্যানেল আইয়ের সাথে সেতু বিভাগের চুক্তি, শিক্ষণীয় দলিল হওয়ার সম্ভাবনা। এবং বিতর্কে মুখোমুখি মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কামালা হ্যারিস, কোভিড ব্যবস্থাপনা নিয়ে বাকযুদ্ধ। এছাড়া নিটোলটাটা বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক কবি লুইস গ্লুকের সাহিত্যে নোবেল পাওয়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্রিমাত্রিক যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তুলে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সরকারের লক্ষ্য। কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রামের দৃষ্টিনন্দিত সড়ক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নতুন সড়কের কারণে ওই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এবছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে ডিজিটাল পদ্ধতিতে পাঠে মনোযোগী হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম বিচ্ছিন্ন 3 উপজেলাকে জুড়ে দিল হাওরের বুক ফেটে ওঠা দৃষ্টিনন্দিত এই সড়ক। হাওরবাসীর জন্য আশীর্বাদ হয়ে আসা 30 কিলোমিটার দীর্ঘ অল ওয়েদার সড়কটি 3 উপজেলাকেই কেবল সংযুক্ত করেনি, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে। একই সঙ্গে সড়কটি পর্যটনের জন্য খুলে দিয়েছে নতুন দ্বার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অল ওয়েদার সড়কের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক নির্মাণে রাষ্ট্রপতির আন্তরিকতার কথা স্মরণ করে বলেন, এটি কিশোরগঞ্জের মানুষের জন্য মুজিব বর্ষের উপহার। এবার সারা বাংলাদেশে একটা সড়কের নেটওয়ার্ক গড়ে তুলছি, যাতে করে যোগাযোগ ব্যবস্থা, যেমন আমরা নৌপথগুলি সচল করা সে ব্যবস্থা নিয়েছি, রেলপথ সংযোগ আরও আবার পুনরায় স্থাপন করে এবং আরও নতুন নতুন অঞ্চলে রেল লাইন সম্প্রসারণ করে রেলের যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি, নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। করোনার কারণে অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ক্ষতি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে। সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। ডিজিটাল পদ্ধতিতে এবং টেলিভিশন, আমাদের সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রত্যেক ক্লাসগুলি হচ্ছে। সাথে সাথে যারা বাবা মা গার্জিয়ান আছেন তাদেরও বলবো যে আজকে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই নেটওয়ার্ক আছে, আবার ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, যাতে নিজেদের নেয় তারা সেই সেন্টারে যেতে পারেন। মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে দিচ্ছি, কাজে এই ডিজিটাল পদ্ধতিতেই শিক্ষার প্রসার ঘটানো। আসন্ন শীতে করোনার প্রকোপ বাড়তে পারে সেই আশঙ্কায় জেলা উপজেলায় আইসিইউ সহ
চিকিৎসা সেবা উন্নয়নে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে ক্ষমতার ছায়াতলে থেকেই ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ বিরোধী মহা সমাবেশের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ। লালা নসিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি ও সজীব দেশে ক্রমাগত ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবি নিয়ে গত 4 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। আসলে আমরা আন্দোলনে বসেছি মূলত 2টা দাবি উত্থাপন করার জন্য। এক, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি মৃত্যুদণ্ড, আর দ্রুত সময়ের ভিতরে আমরা এর বিচার চাচ্ছি। অবস্থান কর্মসূচি করতেছি আজকে 4 দিন যাবত, এবং আমাদের এই দাবি মানা না পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্ষণের ঘটনায় সরকারের উদাসীনতা ও আইনের ফাঁকফোকরের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আমি যাতে সারা দেশের যে কোনো জায়গায় যে কোনো সময় নির্দ্বিধায় নিরাপদে চলাফেরা করতে পারি। আমাদের মা বোনরা কি শান্তিমতো বের হতে পারবে না? আমাদের মা বোনরা কি সেফটি না? আমাদের সোনার বাংলা 1971 সালে যুদ্ধ করেছি আমরা সোনার বাংলা, স্বাধীন বাংলা পাওয়ার জন্য। সেই দেশে ধর্ষণ কেন? যে এই যে ধর্ষণগুলো একটারও বিচার হয়নি, যে মানুষগুলো আজকে ধর্ষক হয়ে দাঁড়াচ্ছে তাদের পিছনে আমরা দেখছি প্রত্যেকটার পিছনে বড় ধরনের রাজনৈতিক ব্যাকআপ রয়েছে। সারা বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, লড়তে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদেরকে একসাথে স্লোগান তুলতে হবে যে আমরা ধর্ষকদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সে লড়াইটা চলছে। নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী আলোর মিছিল করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। মানুষের দাবি হয়ে উঠেছে, নানান জায়গা থেকে এই দাবি এসেছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বা একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। ধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জ, রংপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। চ্যানেল আই, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করবে সরকার। তবে অনেকেই এ সকল ঘটনা নিয়ে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী বলেন, দেশে নারী নির্যাতন বাড়ার সুনির্দিষ্ট তথ্য নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এসব ঘটনা দ্রুত সামনে চলে আসছে। নোয়াখালীর ঘটনাটি ঢাকা পড়ে যেত যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি না আসতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর তারপর টেলিভিশন সহ অন্যান্য মিডিয়া সক্রিয় হয়েছে। অবশ্যই এই ঘটনাগুলো অনবরত সরকার সবসময় ব্যবস্থা নিয়ে আসছে। অতীতের কথা চিন্তা করুন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দলগতভাবে যখন ধর্ষণ করা হয়েছে, দলগতভাবে গ্রাম অবরুদ্ধ করে যখন ধর্ষণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার ব্যবস্থা গ্রহণ করছে। সিলেট ও নোয়াখালী সহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ ক্ষমতায় টিকে থাকতেই অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সরকার। আইন শৃঙ্খলা সহ কোনো জায়গাতেই সরকারের নিয়ন্ত্রণ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন গয়েশ্বর চন্দ্র রায়, মাহমুদুর রহমান মান্না এবং অন্যরা। আমাদের বুকের উপর চেপে বসে আছে, এর কোনো বিকল্প নেই, সেটা করতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সরকার গঠন। ভিসার মেয়াদ বাড়ালেও জটিলতা কাটছে না অনেক সৌদি প্রবাসীর। ইকামার মেয়াদ বাড়াতে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো প্রবাসীদের কাছে টাকা দাবি করছেন বলে অভিযোগ করেছেন অনেকে। অতিরিক্ত টাকা দিতে না পারায় কাজে ফিরতে পারছেন না অনেক প্রবাসী। আফরোজা হাসির রিপোর্ট।
ছুটিতে দেশে এসে করোনা মহামারীর কারণে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। এতে অনেক প্রবাসীর কাজে ফেরা নিশ্চিত হলেও ইকামার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা পড়েছেন বিপাকে। ভিসা তো এক জিনিস আর ওয়ার্ক পারমিট এক জিনিস। আমার ওয়ার্ক পারমিট না থাকলে আমার ভিসায় কোনো কাজ হবে না। আকামার মেয়াদ থাকতে হবে, পরে ছুটি লাগবে, আর নাইলে হবে না। আমি পারবো না যেতে, কারণ কি ইকামার মেয়াদ আমার 7 তারিখে শেষ হয়ে গেছে। কোম্পানির সাথে আমরা যোগাযোগ করে কোম্পানি এখন আমাদের ছুটি বাড়ায় দেয় নাই। কাজের অনুমতিপত্র ইকামার মেয়াদ নবায়ন করতে নিয়োগকর্তাদের অনুরোধ জানাচ্ছেন তারা। অনেকেরই অভিযোগ এজন্য অতিরিক্ত অর্থ দিতে হয়েছে তাদের। আকামার কোম্পানি বাড়াবে না, কারণ আকামা বাড়াতে 10,000 রিয়াল লাগে। 4 দিন আগে 12,000 রিয়াল ব্যবস্থা করে দিছি কফিল রে। তো হ্যাঁ, পরশু দিন আমার 26 তারিখ পর্যন্ত ভিসা এবং আকামার ডেট বাড়াই দিয়ে দিছে। কফিল রে ধরে টাকা দিয়ে এরপরে মনে করেন 21 দিনের ছুটি আনছি। 21 দিন মানে এই মাসের 27 তারিখ, আজ থেকে তো 8 তারিখ চলে গেল। যদি এই 27 তারিখের ভিতরে আমি না যেতে পারি তো আমার লাইফ তো শেষই। বৃহস্পতিবারও রাজধানীর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে টিকিট নিতে আসেন অনেক প্রবাসী। নিজের নাম, ভিসা ও ইকামার মেয়াদ এবং মোবাইল নম্বর দিয়ে ফর্ম পূরণ করা প্রবাসীদের মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে টিকিট সংগ্রহের কথা বলছে সৌদি এয়ারলাইন্স। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে বুধবার দুপুর থেকে গত 24 ঘন্টায় দেশে 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 5,460 জনের। মৃত্যুর হার 1.46%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এ পর্যন্ত মোট সুস্থ 2,88,316 জন। সুস্থতার হার 76.97%। এ পর্যন্ত মোট আক্রান্ত 3,74,592 জন। নমুনা সংগ্রহ হয়েছে 12,572 জনের এবং পরীক্ষা হয়েছে 12,605টি। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,441 জন। শনাক্তের হার 11.43%। নমুনা পরীক্ষা অনুযায়ী 11.43 শনাক্তের হার নিয়ে করোনা ভাইরাস মহামারীর 8ম মাস শুরু করল বাংলাদেশ। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বলছেন, মহামারী মোকাবেলায় শতভাগ সফল না হলেও দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি নিয়ে নিয়ন্ত্রণে রাখা গেছে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 8ই মার্চ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3,74,592 জন। সুস্থ হয়েছেন 2,88,316 জন। সুস্থতার হার 76.97%। করোনা ভাইরাসে বুধবার থেকে 24 ঘন্টায় 20 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে 5,460 জনের। মৃত্যুর হার 1.46%। চিকিৎসকরা বলছেন, বিশেষত টেলিমেডিসিন সেবার কারণে রোগীরা বাসায় থেকেও প্রাথমিক অবস্থায় চিকিৎসা পেয়েছে, ফলে মৃত্যুর হার কমানো গেছে। আমার এখানটাকে কিন্তু দেখে আপনি কিন্তু বাংলাদেশের বা ঢাকা শহরটা পর্যালোচনা করতে পারবেন না, কারণ এখানে আরও অনেক দিন পর্যন্ত আমাদের এখানে রোগীরা আসবে, কারণ সবাই তো আমাদের এখানে ফাইনালি রেফার করছে। এখনও যেমন আমার এখানে ধরেন 600 পেশেন্ট আছে, মডারেটলি সিরিয়াস এবং সিরিয়াস পেশেন্ট কোভিড। তো ইটস এ ভেরি বিগ নাম্বার। এটা আমরা বলবো যে বিগ হলেও এটি ধরে নেন যে ঢাকার অন্য জায়গায় কিন্তু অত সংখ্যক নাই। মৃত্যুর হার আমাদের এখন অনেক কম। আমরা এখন যদি লক্ষ্য করি, আমাদের এই 600 যে পেশেন্ট থাকে তার মধ্যে প্রতিদিন আমরা 1-2 এরকম একটা ডেথ আমরা পাই কনফার্ম। কোনো সময় হয়তো 3 হয়েছে, শুরুতে একটু বেশি ছিল, বাট এটা কিন্তু আমরা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করছি। সেক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকলটা আমরা ফলো করেছি প্রথম থেকে। সংশ্লিষ্টরা জানান, দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের পর তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কোভিড-19 চিকিৎসায় সম্পৃক্ত করা, চিকিৎসকদের জন্য গাইডলাইন তৈরি করা ও লোকবল নিয়োগ সহ নানা উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। একেবারে শতভাগ সফল হয়েছে এটা দাবি করতে পারবো না, কিন্তু আমরা যখন যা প্রয়োজন 7 মাস যাবত সারা দুনিয়াতে যেভাবে সরকারের পক্ষ থেকে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশেও কিন্তু একইভাবে আমরা কিন্তু নানান স্টেপ নিয়েছি বিভিন্ন সময়ে। আমাদের এখন প্রায় 100টা ল্যাব কাজ করছে। আমরা নতুন করে অসংখ্য ডাক্তার নিয়োগ দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। এই যে কতগুলো একেবারে প্রতিদিনের প্রাত্যহিক মানুষের যে কিছুটা এই যে আচরণে
এবং তার যে অভ্যাসের মধ্যে পরিবর্তন এসছে, এটাও কিন্তু একটি আমি মনে করি অর্জন আমাদের। এতদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়েও সংক্রমণ ও মৃত্যুহার একেবারে কমিয়ে আনতে চান সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও 2021 সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাবনা আছে বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এলডিসি থেকে উত্তরণের জন্য আয়, মানব উন্নয়ন এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতার 3টি সূচকে বাংলাদেশ ভালো করেছে। ভার্চুয়াল সভায় তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে দেখতে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন, সেই সূচকে কিন্তু আপনি উতরে যাবেন বলে মনে হচ্ছে। তাহলে এই প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে যদি দারিদ্র বাড়ছে, এবং এখন তো আমরা হিসাবে বলছি যে বৈষম্যও বাড়ছে, তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে, এইটি পুনর্বিবেচনার প্রয়োজন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, আপনার এসডিজি বাস্তবায়নের পরিকল্পনার পুনর্বিবেচনা হবে, প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছে, এগুলির ভিতরে এগুলিকে স্থাপন করতে হবে। কর্ণফুলী টানেল প্রকল্পের নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক কর্মকাণ্ড নিয়ে অডিও ভিজুয়াল ডকুমেন্টারি তৈরিতে চ্যানেল আইয়ের সাথে চুক্তি করেছে সেতু বিভাগ। আগামী প্রজন্মের কাছে এ ধরনের প্রামাণ্যচিত্র শিক্ষণীয় একটি দলিল হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজরিনের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মাণাধীন টানেল প্রকল্প দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টানেল প্রকল্প। চট্টগ্রাম শহরে যানজট নিরসন সহ বহুমুখী যোগাযোগ ব্যবস্থার পথ সুগম করবে এই টানেল। টানেলের নির্মাণ কাজের অগ্রগতি এবং এর আর্থসামাজিক প্রভাব নিয়ে অডিও ভিজুয়াল ডকুমেন্টারি তৈরি করতে চ্যানেল আইয়ের সাথে চুক্তি স্বাক্ষর করল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। পদ্মা সেতুর ক্ষেত্রেও তারা এই কাজটি করছে, একই সাথে আমাদের টানেলের ক্ষেত্রেও তারা এই কাজটি করছে। আমি অবশ্যই বিশ্বাস করি যে চ্যানেল আই গুণগত মান বজায় রেখে একটি মানসম্পন্ন, যেটি আসলে আমাদের বিভিন্ন দূতাবাসে, আপনার অবগতির জন্য আমি জানাতে চাই, আমাদের বিভিন্ন দূতাবাসে অর্থাৎ বাংলাদেশের বিশ্বের প্রায় 180টি দেশে আমাদের দূতাবাস বা তার কাউন্সিল অফিস আছে, সেখানে কিন্তু আমরা এটা সিডি করে পাঠাবো আমাদের পদ্মা সেতুর, একই সাথে আমাদের টানেলের। 3.5 বছর মেয়াদী এই চুক্তিতে সাধারণ মানুষকে কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে প্রতি 3 মাস পর পর অডিও ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরবে চ্যানেল আই। এই চুক্তির ফলে আমাদের ইতিমধ্যে যে কাজকর্মগুলো হয়ে গেছে, যেটা আমরা বলি ব্যাকলগ, সেই কাজগুলো আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো ওনারা সংগ্রহ করে একটা শুরু থেকে একটা ডকুমেন্টেশন করবেন। পরবর্তীতে পাঠ্যসূচিতেও এই প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজরিন, চ্যানেল আই, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ। করোনা ভাইরাস ব্যবস্থাপনায় মার্কিন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে দুই দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প সরকারের মতো সফল আর কেউ হতে পারত না। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্টলেক সিটিতে মুখোমুখি দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কামালা হ্যারিস। এ সময় করোনা ভাইরাস ও বর্ণবাদের মতো নানা ইস্যুতে পরস্পরকে আক্রমণ করেন দুই প্রার্থী। Senator Harris and Vice President Pence, thank you for being. দুই প্রার্থী মুখোমুখি বিতর্কে তাদের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বর্তমান প্রশাসনের সাফল্যের নানা দিক বর্ণনা করেন। সেই সাথে 2020 সাল শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের জনগণের জন্য করোনার টিকার প্রতিশ্রুতি দিয়েছেন। The reality is that we will have a vaccine, we believe, before the end of this year, and it will have the capacity to save countless American lives, and your continuous undermining
of confidence in a vaccine is it's just unacceptable. অন্যদিকে ডেমোক্রেট পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস সরকারের নানা ব্যর্থতা তুলে ধরেন। বলেন, করোনা মহামারী নিয়ন্ত্রণ করতে না পারাই ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা। American people have witnessed what is the greatest failure of any presidential administration in the history of our country. And here are the facts. 210,000 dead people in our country in just the last several months. Over 7 million people who have contracted this disease. এছাড়া 1.5 ঘন্টার এই বিতর্কে আরো উঠে আসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইন শৃঙ্খলা, অভিবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সহ নানা বিষয়। সাদি মাহমুদ, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত 10,60,000-এর বেশি মানুষের মৃত্যু। হোয়াইট হাউসে আক্রান্ত 34 জন। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পদত্যাগ নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির শীর্ষ থেকে সবার পদত্যাগ করা উচিত। তিনি বলেন, সরকার কোনো অন্যায় অপকর্ম রাজনৈতিক রং দিয়ে আড়াল করতে চায় না। নারীর প্রতি সহিংসতার বিষয়ে সরকার এবং আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ঘটনায় অপরাধীদের দ্রুত সময়ে গ্রেফতার করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন শুধুই মুখে মুখে আর ফেসবুক স্ট্যাটাসে। বিএনপি দেশ বিদেশ যেখানেই সরকার বিরোধী ষড়যন্ত্র করুক না কেন, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রয়েছে। নোয়াখালীর ঘটনা সহ প্রতিটি ঘটনা অভিযুক্তদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। আমরা বিশ্বাস করি এসব ঘৃণ্য অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, দলীয় পরিচয় তাদের রক্ষার ঢাল হতে পারে না। তাই ধর্ষণকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনা হয়েছে। কোনো প্রতিবাদ আন্দোলনের আগেই সরকার তড়িৎ ব্যবস্থা নিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেছেন, বজ্রপাতের আগাম তথ্য পেতে সারা দেশে 723টি রাডার স্থাপন করা হবে। এতে 40 মিনিট আগে ওই এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারবেন। সচিবালয় বিএসআরএফ সংলাপে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় দেশের 64টি জেলায় 66টি ত্রাণ গুদাম এবং 550টি মুজিব কেল্লা নির্মাণের কাজ চলছে। এছাড়া 3000 মানসম্মত আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যেখানে যেতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। হাসপাতাল পরিচালনা এবং সেবার মানের মূল্যায়নে হেলথ মিনিস্টার্স অ্যাওয়ার্ড 2019 পদকে ভূষিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত চিকিৎসা সেবায় আগারগাঁওয়ের জাতীয় নিউরো সায়েন্স হাসপাতাল। রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ জাহিদ মালিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের হাতে পদক তুলে দেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকদের অবদানের কথা উল্লেখ করেন। সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে 10,60,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ও আক্রান্ত শনাক্ত হয়েছে 3,63,00,000-এরও বেশি। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 2,74,00,000 মানুষ। করোনা পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো 11টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্সের লিলে এবং লিওতে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট 34 জন। জার্মানিতে এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ 4,000-এর বেশি আক্রান্ত হয়েছেন। ইউরোপকে সংক্রমণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতি অবলম্বন করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিটোল টাটা বিশেষ সংবাদ।
এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। সুইডেনের স্টকহোমে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। নোবেল কমিটি জানিয়েছে অসামান্য কাব্যিক ভাষা ও প্রতিভার জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 1943 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করা লুইস যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের অধ্যাপক। এর আগে 1993 সালে পুলিৎজার পুরস্কার এবং 2014 সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান গ্লুক। এ পর্যন্ত তার 12টি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এবারে রয়েছে কৃষি সংবাদ। দেশে ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়লেও দেশীয় প্রজাতির মাছ কমে যাচ্ছে। মৎস্য অধিদপ্তরের হিসেবে এই মুহূর্তে প্রায় 118 প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, মাছের প্রজাতি রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। রিপোর্টে আরো জানাচ্ছেন ড্যানিয়েল সুজিত বোস। দক্ষিণাঞ্চলে অমাবস্যা ও পূর্ণিমায় সব নদী খালেই নেট জাল দিয়ে অবাধে পোনা ধরা চলছে। পোনা ধরার নিষেধাজ্ঞা এখানে যেন কথার কথা। মাছের বাজারে গিয়ে জানা যায় এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে অনেক দেশি মাছ। রয়না মাছ মানে বেদা মাছ আগে সারা বাংলাদেশের সব জায়গায় ছিল, এখন ওইগুলো আর পাওয়া যায় না, ওইগুলো নাই। তার মানে ধানের ভিতরে যে সময় বিষ মারে ওই বিষটা মারা গেছে, মারা যাওয়ার পরে এই জন্য ওই মাছ আর হয় না। বাজারে আগে প্রচুর পরিমাণে আইড় মাছ ছিল, বোয়াল মাছ ছিল, শিঙি মাছ ছিল, পাবদা মাছ ছিল, তারপর রয়না মাছ ছিল, এগুলো এখন পাওয়া যাচ্ছে না। বছর জুড়ে নির্বিচারে মাছ নিধন, প্রজনন মৌসুমে মাছ ধরা, কারেন্ট জালের ব্যবহার, প্রাকৃতিক জলাশয় কমে যাওয়া ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে ধ্বংস হচ্ছে দেশীয় মাছের আবাস। বিলে মনে করেন বিষ প্রয়োগ করলে দেশি মাছটা সেখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে নেট ব্যবহার। আমরা নদীতে যে নেট জালটা ব্যবহার করি, এই নেট জালের ব্যবহারের সময় আমরা যে বাগদা বা গলদার যে ফোনাটা ধরার পরে বাকি অংশটা আমরা শুকনো ডাঙার উপরে ফেলে দিই, দিলে ওখানে যে মাছগুলো থাকে সেগুলো মারা যায়, যে কারণে আমাদের এই মাছের বংশ আস্তে আস্তে কমে আসছে। মৎস্যমন্ত্রী বলছেন, বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণ ও এর উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। মাছের উৎপাদনকে এমনভাবে আমরা বৃদ্ধি করতে চাই যে কোথাও যেন মাছের সংকট না থাকে। শুধু ইলিশ নয়, দেশীয় প্রজাতির সকল মাছের উৎপাদনকে বৃদ্ধি করার জন্য এই সর্বপ্রথম বাংলাদেশে মাছের জন্য একটা জিঙ্ক ব্যাংক করা হয়েছে ময়মনসিংহে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এদেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য। হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। প্রকৃতি সংবাদে দেখুন জলবায়ু পরিবর্তনে বিপন্ন জীববৈচিত্র্য নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক বনভূমি ধ্বংস, জলাশয় ভরাট, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, দূষণ এসব কারণে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। এতে একদিকে যেমন মানুষের জীবন ও জীবিকায় প্রভাব পড়ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য। পরিযায়ী পাখির অন্যতম আবাসস্থল উপকূলীয় চরগুলো ক্রমেই পাখির জন্য অনুপযোগী হয়ে পড়ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপন্ন পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য। বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনও হুমকির মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল প্রাচীর, ব্যাহত হচ্ছে জলজ প্রাণীর প্রজনন। অতিবর্ষণে সৃষ্ট বন্যায় যেমন নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অনাবৃষ্টিজনিত খরার প্রকোপে দেশের উত্তরাঞ্চলের স্থলজ পরিবেশ ব্যবস্থাও হুমকির মুখে। এভাবে চলতে থাকলে অচিরেই অনেক উদ্ভিদ প্রাণী হারিয়ে যাবার আশঙ্কা রয়েছে। তাই জলবায়ু পরিবর্তনে বিপন্ন জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
জলবায়ু পরিবর্তনের বিপন্ন জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। করোনাকালে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 1.6%। বিটেন অর ব্রোকেন শিরোনামে দক্ষিণ এশিয়ার 8 দেশ নিয়ে প্রকাশ করা প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, অদম্য মানুষ, গতিশীল বেসরকারি খাত এবং সরকারের সঠিক নীতি সহায়তার কারণে বাংলাদেশ করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে। বিশেষ করে রপ্তানি এবং রেমিটেন্স এ দুটি ক্ষেত্রে গত 3 মাসের সাফল্য অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টিকে গতিশীল করেছে। কিন্তু অনানুষ্ঠানিক খাতে ব্যাপক হারে চাকরি হারানো সামাজিক অস্থিরতার ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। সংবাদে আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদটস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব।